ঈদ যাত্রা শেষ হয়েছে প্রায়, এখনো মানুষ দু এক আসছে। আজকের মধ্যে আমার মনে হয় যে ঘরমুখী মানুষ যারা আছে তারা নিরাপদে ঢাকায় ফিরে আসবে। তো সেই ঈদ যাত্রা নির্বিঘ্নে করার যে পদক্ষেপগুলি ছিল তার রিভিউ নিয়ে আমরা আজকে মিটিং করেছি। তো সেক্ষেত্রে অন্যরা যারা এই পরিবহনের তাকে কার্যকর করবার জন্য, নিরাপদ করবার জন্য এবং যানজটমুক্ত রাখার জন্য, সড়কও নিরাপদ করবার জন্য যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। এবং আগামীতে আবার যেহেতু ঈদ উল ফিতর খুব কাছাকাছি, তখন আবার ঈদ উল ফিতর আমরা শেষ করলাম, ঈদ উল আজহা সমাগত। তো সেখানে কিভাবে আবার আরও বেশি কার্যকর করা যায়, আরও বেশি সুফল পাওয়া যায়, আরও বেশি নিরাপদ করা যায়, সে ব্যাপারে সবার মতামত আমরা জানলাম। আমরা অনেকগুলি পরামর্শ গ্রহণ করেছি, সেগুলি আগামীতে আবার কার্যকর হবে। সেই ব্যাপারেই আমরা আজকে এই মিটিংটা করেছিলাম। বেশ কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে নিয়েছি, যেমন হাইওয়ে পুলিশ আরও বেশি তৎপর থাকবে যাতে হাইওয়েতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী বাজার বসতে না পারে। আমরা গতবার সিদ্ধান্ত নিয়েছিলাম ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান ঈদের আগে 3 দিন এবং ঈদের পরে 3 দিন রাস্তায় চলবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ট্রাকগুলি এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে কিছুটা হলেও ঢাকা যমুনার যে ব্রিজ সেখানে একটু যানজট হয়েছিল, স্থবির হয়নি, যান চলাচল অব্যাহত ছিল। অন্যান্য হাইওয়ে ধরুন ঢাকা খুলনা, ঢাকা চিটাগাং, ঢাকা বরিশাল, ঢাকা আরিচা, এই ওয়েগুলি বেশ স্মুথলি গাড়ি গিয়েছে। বাট একটু চাপ সৃষ্টি হয়েছিল শফিপুর, তারপর হচ্ছে আপনার গাজীপুর, চন্দ্রা, এই অঞ্চলটাতে। সেখানে আরও বেশি কীভাবে স্মুথলি ফাংশন করানো যায় সে ব্যাপারে কিছু পদক্ষেপ পুলিশ, বিআরটিএ, বাস মালিক সমিতি, বাসের আপনার যেটাকে বলা হয় পরিবহনের শ্রমিক সমিতি যারা আছে তারা আরও বেশি সহযোগিতা করবে এবং আরও বেশি কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি। সে ব্যাপারে আমরা একমত হয়েছি, আশা করি সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে। যেমন ধরুন বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে, কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন অস্থায়ীভাবে আছেন সেখানে কোনো কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট জরিমানা করেছে, ব্যবস্থা নিয়েছে, যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে, যত্রতত্র হাইওয়েতে থাকবে না। সেটা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। ওখানে একটা ব্যারিয়ারের কথা বলা হয়েছে, ব্যারিয়ার থাকবে, যদিও ওটা একটু কৌশলগতভাবে সমস্যা আছে, তো তারপরও আমরা ব্যারিয়ার থাকবে এবং বিআরটিএ এবং ধরেন মালিক সমিতি তারা নিশ্চিত করছে যে যাত্রী সম্পূর্ণ নামিয়ে গাড়ি ফেরিতে উঠতে হবে। এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি, কার্যকর হবে। আরেকটা জিনিস জিপিএস, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি ভুলে গিয়েছি, জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে ভাড়া নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কিন্তু আমরা দেখি জিপিএস দিয়ে নিয়ন্ত্রণের কথা বলে দেন, বলে দেন। মাননীয় মন্ত্রী, আমরা প্রাথমিক পর্যায়ে সকল বাস বা কমার্শিয়াল পরিবহন এগুলোতে জিপিএস ইনস্টল করার সিদ্ধান্ত হয়েছে। এই জিপিএস ইনস্টল করলে জিপিএস এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এটার লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী ঘরে মামলার জরিমানা চলে যাবে যেই বাস বা যেই পরিবহন যেটা অমান্য করবে।
এটা দিয়ে যারা রুট ভায়োলেট করবে তার অর্ধেক পথ থেকে ফিরে যাবে, অর্থাৎ ওইটা জিপিএস এর মাধ্যমে জিও ফেন্সিং সহ রুট যে এলাকা যাওয়ার কথা সেই এলাকার বাইরে গেলে বা রুট যদি ভায়োলেট করে সেটা দিয়ে মামলা হবে। জিপিএস এর মাধ্যমে আমরা এটাও করতে পারবো যে আনফিট বাসগুলা রাস্তায় নেমেছে কিনা, একটা বাসের ফিটনেস 2 বছর পর করতে হয়, ফিটনেস নিয়ে চালাতে হয়। ওইটা আমাদের কাছে বিআরটির কাছে রেকর্ড আছে কারা কারা ফিটনেস নবায়ন করে নেই, কিন্তু সেই রাস্তায় না নামলে কিন্তু আমরা কিন্তু তাকে জরিমানা করতে পারি না। জরিমানা গ্যারেজে যায় জরিমানা করলে বলবো যে আমি তো চালাইনি, আমি তো ফিটনেস জন্য ওয়েট করছি, কিন্তু সেই রাস্তায় নামাইলে ওই ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। নিয়ন্ত্রণ বিআরটি সহ পুলিশ নিয়ন্ত্রণ করবে, জিপিএস এর যে কন্ট্রোল সফটওয়্যার এভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবং এই ডিজিটাল সিস্টেমে অলরেডি আমরা ডিএমপি এবং হাইওয়ে পুলিশ সিসি ক্যামেরা রেকর্ড, তারপর স্পিড ক্যামেরা রেকর্ড দিয়ে কিন্তু ডিজিটাল সিস্টেমে মামলা চলমান আছে। অতএব আস্তে আস্তে এটা শৃঙ্খলা আসবে। এটা কি শুধু হাইওয়েতে চলবে? এটা শুধু হাইওয়ে গাড়ির জন্য? জিপিএস সকল গাড়ির জন্য। জিপিএস এ ধরেন একটা গাড়ি ঢাকার ভিতরে ঢোকার কথা না, সে গাবতলী পর্যন্ত থাকবে, সে চলে আসবে এখানে কলাবাগান পর্যন্ত বা এদিকে আরামবাগ পর্যন্ত, ওই গাড়ির বিরুদ্ধে মামলা হবে। আমরা ওই যে রাস্তায় জোর জবরদস্তি করে তাকে মামলা করি, রুট পারমিট নাই, ঢাকার ভিতরে প্রবেশ করছে না, ওই আমিন বাজার ক্রস করলেই তার বিরুদ্ধে মামলা হবে। তার রুটটা আমিন মধ্যে বাস্তবায়ন হবে। এইটা শুরু হবে এবং বাস্তবায়ন শুরু হবে। এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। মাননীয় মন্ত্রী, আপনাদের একটা মূল্যায়ন সভা ছিল, এবারের ঈদে আপনার যাত্রীদের নিরাপত্তা এবং সব মিলিয়ে অতিরিক্ত ভাড়া আদায় আপনি কি মূল্যায়ন করবেন? আপনার মন্ত্রণালয় কতটা সফল হয়েছে? যাত্রী কল্যাণ সমিতি তারা বলছে যে আপনারা ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? মাঠের চিত্র বলুন, আমি বলবো। এটা মন্ত্রী মহোদয় কি বলাবেন? আচ্ছা, আমি মনে করছি সাংবাদিক বন্ধুদের মনে করছি প্রিয় সাংবাদিক বন্ধুদের সাথে আমরা এই মিটিং এর আগে আমরা একটা করছিলাম, রাস্তায় কারা কারা থাকে। এই রাস্তায় থাকে মানে সিদ্ধান্ত শ্রমিক, মালিক, ড্রাইভার, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এই সংস্থাগুলো থাকেন। আর তার মধ্যে ইম্পর্টেন্ট বলছিলাম আমি সাংবাদিকদের। এই সাংবাদিকদের মধ্যে যারা পরিবহন বিট করে, যারা সচিবালয় বিট করে, যারা ক্রাইম বিট করে, তাদের সাথে মিলে কিন্তু আমরা 3টে ম্যানেজমেন্ট করছি। ইন্টেরিয়ামের সময় আপনাদের সাথে নিয়ে আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি, স্পটে আমরা কি সমস্যা সেগুলো দেখে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আপনার 2টে জিনিস, যে আমাদের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারগুলোতে এখন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এবং ওভার স্পিড হচ্ছে না। কেন? ওখানে একটা ওনার যে ব্যবস্থাগুলো, স্পিড ক্যামেরা এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর সবার উপস্থিতিতে এটা একটা জিপিএসটা চালু করার একটা ডিসিশন আছে। এই জিপিএস চালুর প্রধান প্রতিবন্ধক হচ্ছে মালিক এবং শ্রমিকরা। তারা এখানে একমত হয়েছে যে আমরা জিপিএস চালু হওয়া উচিত। 1 নম্বর পজিটিভ। 2 নম্বর হচ্ছে কোনো বাংলাদেশে যেসব বদনামগুলো হয়, যেমন এই যে অতিরিক্ত ভাড়া, আপনাদের সবাইকে নিয়ে আমরা 5টা টার্মিনালে গিয়েছি, সাইদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী এবং গুলিস্তান। এই 5টা জায়গায় গিয়েছি। 5টা জায়গার বাইরেও আরো কিছু কিছু জায়গা থেকে গাড়ি ফিরে গেছে, যেরকম আবদুল্লাপুর থেকে, চন্দ্রা থেকে, বাইপাইল থেকে। এই গাড়িগুলো যখন ফিরে গেছে যাত্রী নিয়ে, ওইখানে কিন্তু আমাদের মালিক সমিতিরও নিয়ন্ত্রণ নেই, পুলিশেরও নিয়ন্ত্রণ নেই। এত যাত্রী, বিশেষ করে 18 তারিখ 19 তারিখে ঝড় হলো, ফেরি বন্ধ, রাস্তা বন্ধ, ওই দিনই ছুটি দিল, এত যানজট হলো। এই যানজটটা নিয়ন্ত্রণ করতে প্রায় 10 ঘন্টা সময় লাগলো। আমি আপনাদের কাছে বলবো যে আমি নিজে ইন্টেরিয়ামের 2টে ঈদ আপনাদের নিয়ে করছি। এবার মাননীয় মন্ত্রীর সাথে আমার একটা পর্যবেক্ষণ বলছি যে 2টে সমালোচনা আসলো, মেইন স্ট্রিমের কোনো সাংবাদিক না। আপনি বললেন তথাকথিত কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা। আপনি বলেন 148 না, 184 কোটি টাকা। আর একটা হচ্ছে সোকাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এরকম একটা বাজে ব্যবস্থাপনা হয়নি। আপনারা বলেন এর সাথে আপনারাই যারা আমরা সাথে ছিলাম, ইন্টেরিয়াম সরকারের কোনো শত্রু থাকে না। পলিটিক্যাল গভর্নমেন্টের জ্ঞাত অজ্ঞাত বহু শত্রু থাকে, বহু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে।
একটা গোটা ভালো এক মানে হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ার মতো। এগুলো সচেতন থাকবে, আমরা একসাথে থেকে বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চলে এই ইমেজটা আমরাই সবাই, আমিও আপনাদের বলছিলাম এই চেঞ্জের জন্য আপনারা একটা স্টেক শুধু মানে নিউজ করার জন্য না, এই তিনটে কম্পোনেন্টের সাথে নিয়ে আমরা যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাজি, অনিয়ম, বিশৃঙ্খলা এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে দৃশ্যমান দেখবেন। আর আমরা আগামী ঈদটা সমস্যা হয় হচ্ছে সেদিন হচ্ছে ওই বিশেষ করে ঈদুল আজহাতে অতিরিক্ত রাস্তায় গরু আসে, ট্রাক আসে, এগুলো অ্যালাউ করতে হয়। এগুলোও যেন মানে ইজারা দেওয়ার ব্যাপারে সেক্রেটারি এখানে রয়েছে অভিজ্ঞ মানুষ, উনি একটা ব্যবস্থা নেবেন, মহাসড়কের মূল সড়কের থেকে দূরে থাকবেন। দুই হচ্ছে আমরা প্রত্যেকটা জেলা প্রশাসক এই ব্যাপারে যেন সড়ক পথের নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে তারা ব্যবস্থা করে। লোকাল সাংবাদিক, লোকাল মালিক, লোকাল শ্রমিক, লোকাল জনপ্রতিনিধিরা ক্ষণে ক্ষণে যেন হঠাৎ করে একটা মিটিং করে কাগজে ডিসিশন বাস্তবায়ন করার জন্য দেওয়া। আর আমাদের এই যে একটা পজিটিভ ডিসিশন হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিতে, সে সবাই যদি আপনাদের ওখানে আমরা কোনো ব্রিফিং হয়নি, একটা স্টেটমেন্ট দিয়েছে, আজকে সবাই সেই ফলো আপগুলো করার জন্যে এখানে যারা আমাদের বুয়েটের প্রতিনিধি আসে, বিশ্ব ব্যাংকের যে প্রতিনিধি আছে, অর্গানগুলো আছে, মালিক শ্রমিকগুলো সবাই একমতে আমরা একটা পজিটিভ দিচ্ছি। এবং আপনাদের যে তিনটি অর্গানের বললাম, যারা যোগাযোগ, ক্রাইম এবং মানে আমাদের সচিবালয় বিট, আমরা একসাথে থাকলে আপনাকে নিউজ করাও সম্ভব হবে, লিডারশিপের ওপিনিয়নটা পাওয়া যাবে। আমরা আশা করি চেঞ্জ হবে। মাননীয় মন্ত্রী, আপনি আমরা দেখেছি আপনি বারবার বাস আচ্ছা, দুটো প্রশ্ন, একজন বলবেন না দুইজন বলবেন? আচ্ছা, দুটেই বলেন। না, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণরূপ মানে ডিপারচার কেউ চায় না। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল এর আগে। আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। আগামীতে কি এটা কমিয়ে আনবেন কিনা? না, দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে। আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি, ডিপার্টমেন্টাল ব্যবস্থা যে যেখানে আছে সেটা কিন্তু আমরা নিয়েছি। যেমন রেলের আপনি জানেন যে ওই 2 জন গার্ডকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তাদের যে বস ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার, যিনি ওখানে ওই গার্ডগুলি রাখা এবং তারা ফাংশন করছে কিনা, উপস্থিত আছে কিনা, এই যে অফিসারের দায়িত্ব ছিল তাকেও আমরা চাকরিচ্যুত করে ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি গাড়ির রুট তো বাতিল হয়েছে এবং এও বলেছি ওই যে সৌহার্দ্য পরিবহন, যেটা শুধু ওই গাড়ির রুট না, তারা তাদের আগামীতে তাদের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সকল বাসের রেজিস্ট্রেশন বা রোড পারমিট বাতিল হয়ে যাবে যদি তাকে যে কারণ দর্শানো অথবা তার কাছে যে জবাব চাওয়া হয়েছে তার সন্তোষজনক উত্তর না হয়। সে প্রক্রিয়ায় আমরা চলে গিয়েছি। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সবকিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন আমার কাছে। তার মধ্যে মহাসড়কে 47 জন, 28 জন হচ্ছে আপনার নৌপথে, আর 17 জন
সম্ভবত হচ্ছে রেলপথে, আর বাকি আছে এর বাইরে যেটা আছে 170 জন হলে আরো 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 আছে, মানে এই 170 জনের মধ্যে এটা যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 100-এরও কম, আরো 70 জন যেটা আছে সেটা অন্য সড়কে আর কি, ধরেন এলজিআরডি সড়ক বা অন্য দুর্ঘটনায় নিহত হয়েছেন, সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না, নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরো কম করবো বিদায়, সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা, আজকে আলোচনা সভা। অতিরিক্ত ভাড়া নিয়ে আমার মনে হয় দুটি প্রশ্নের কথা ছিল। আপনি অতিরিক্ত ভাড়া নিয়ে সবসময় বাস মালিকদেরকে আপনি প্রশংসা করেছেন, তারা ভাড়া কম নিয়েছে। আমরা দেখেছি সায়দাবাদ কাউন্টারে ওরা ঘোষণা দিয়ে ভাড়া বেশি নিয়েছে, সেই প্রমাণ ভিডিও সহ আমাদের কাছে আছে। বিশেষ করে এখানে যে এশিয়া লাইন থেকে শুরু করে যে বাসগুলো কুমিল্লার পথে যায়, তারা ঘোষণা দিয়ে 50 টাকা করে বেশি নিয়েছে। কিন্তু আপনার কোনো ম্যাজিস্ট্রেট এখানে যে ভ্রাম্যমাণ যে আদালত থাকে, যেটা আমরা অন্য বছর দেখেছি, আমি নিজেকেও কাউকে পাইনি, তারা ঘোষণা দিয়ে বেশি নিচ্ছে। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? আমি শোনেন, আপনি সায়দাবাদ, আমি একটু বলি কাউন্টার থেকে ছেড়ে গিয়েছে মন্ত্রী। আচ্ছা আমি বলি, আমাকে প্রশ্ন করে শোনেন। আমি যেখানে গিয়েছি, আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন, কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে কেউ ব্যক্তিগতভাবে বলেনি। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি। আপনি শোনেন না, আমার কথার মতো কথা বলছেন কেন? আপনি দেখেন, আমি যেটা বলি আগে শোনেন। যেখানে এভাবে লেখা আছে, যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা, তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমি বললাম, আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে, কিন্তু আমাকে আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিই, আমি তো 650 দিয়ে দিই, নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো। তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি, এই কারণে নিচ্ছেন নাকি না আমি স্বেচ্ছায় নিচ্ছি। কারণ সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়া, এই যে যেমন টিকিটটা দেখালেন, আমরা যদি জানতে পারি ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে যায় সেটাও বিবেচনায় রাখবেন। মাননীয় মন্ত্রী, আমি বলি, এই সায়দাবাদের চাঁদাবাদের এই রিপোর্ট করতে যে কিবরিয়া নামে এক সাংবাদিককে নাক মুখ ভেঙে দেওয়া হয়েছে। আমি ডিসির সাথে কথা বলেছি, ডিসি সাহেব বলেছে যে এটা চাঁদাবাজির ঘটনা। চাঁদাবাজির ঘটনা তো সঠিক আছে, কিন্তু সাংবাদিককে কেন ইঙ্গিত করা হলো চাঁদাবাজি করেছে সাংবাদিক? এটা কেন? ঠিক আছে, আমি এটা আমি জানলাম, দেখি, আমি জ্ঞাত ছিলাম না আপনাদের সাংবাদিকদের সাথে কি হয়েছে। 2 সাংবাদিকের মা মারা গেছে, ছেলেরা এই দুর্ঘটনা দেখেছে। ভাড়া নিয়ে আমি অ্যাড করতে আপনার নির্ধারিত ভাড়া বলছেন যে 880 টাকা ভাড়া, কিন্তু বাস মালিকরা নিয়েছে এর আগে 650 টাকা। বাস মালিকরা 650 যাত্রী গিয়েছে। আমি বলি যেটা হয় কি, ধরেন যখন চাপ থাকে না, তখন বাস মালিকরা সিট খালি যায়, যে যা বলে বার্গেনিং করে নিয়ে চলে যায়। কিন্তু অনেক সময় অনেক যাত্রী ওইটাকেই নির্ধারিত ভাড়া সে মনে করে। সব যাত্রী কিন্তু কনসাস না, আমাদের যাত্রীদের মধ্যে অনেক আছে তাদের অজ্ঞতার অভাব আছে। যদি এখানে আপনার তাহলে আমার এখানে ভাড়া নিয়ে প্রশ্ন আছে। আমার ভাড়া, আমি যেখানে যাই, আমার বাড়ি বগুড়া, আমি ওখানে যাই 500 টাকায় ভাড়া, সর্বোচ্চ যেটি নরমাল এসি 550 টাকা। কিন্তু আমি যদি এই ঈদে যাই, সেটাতে তারা 700 থেকে 750 টাকা নেয় নির্ধারিত ভাড়া। যদি এটা হয়, হ্যাঁ, যে নরমাল এসি আছে, এসি তো বিভিন্ন ধরনের কোয়ালিটি। স্যার, এই যে ভাড়া নিয়ে একটু বলি স্যার, অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য আমরা বলতেছি বিআরটি ম্যাজিস্ট্রেটগণ ব্যাপক হারে ফাইন করছে, আমাদের ডিএম প্রচুর ফাইন করেছে, ইভেন কারাদণ্ড দিয়েছে। তাহলে মাননীয় মন্ত্রী, এসি বাসে ভাড়া নিয়ন্ত্রণ কারা করে?
এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ কেন সরকার করে না? আচ্ছা শুনেন, আপনারা যে ব্যাপারটি বললেন, আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারেও বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখবো। এসির ভাড়া, বাসের ভাড়াও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক আছে, 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।